আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা 2026-এর উদ্বোধন ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বইমেলা শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী আয়োজনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিকতা শেষে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করেন তিনি। কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ, শিশু সাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ নিয়ে 9 জনের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে তরুণ প্রজন্মকে বই পড়ায় আকৃষ্ট করতে আরও উদ্যোগী হতে আহ্বান জানান। ইন্টারনেট ব্যবহারের আসক্তি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। বই পড়া নিয়ে 102টি দেশের জরিপ তুলে ধরে বইমেলা নিছক উৎসব নয় উল্লেখ করে সবাইকে বইপ্রেমিক হওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে 3টির মতন বই পড়েন। সুতরাং অমর একুশে বইমেলা শুধুমাত্র একটি নিছক উৎসবই বোধহয় মনে করা ঠিক হবে না, বরং এই মেলা আমাদেরকে আরও কিভাবে বই প্রেমী করে তুলতে পারে সেটি নিয়েও বোধহয় আমাদের কাজ করার অবকাশ রয়েছে। আগামীতে বইমেলাকে অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করা যায় কিনা এমন প্রস্তাবও দেন সরকার প্রধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার তার যাত্রা শুরু করেছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চা আরও বেগবান করতে চায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই খাতগুলোকে রাজনীতিকরণ কখনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। 21শে পদক 2026 প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 9 জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 21শে পদক প্রদান করা হয়। রুডোরফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদান রাখায় 9 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেওয়া হলো 21শে পদক 2026। বেলা 11টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার অভিনয়ে পদক পেয়েছেন ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন আয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ডক্টর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং প্রতিষ্ঠান হিসেবে ব্যান্ড দল ওয়ারফেজ। পরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার চায় জ্ঞান, বিজ্ঞান ও সাহিত্য চর্চা আরও বিকশিত হোক। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সরকার। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞজনদের পরামর্শ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই
প্রত্যাশিত। রুদ্র রফিক, RTV, ঢাকা। শস্য, ফসল, মৎস্য, পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন নতুন সরকার। এই সিদ্ধান্তের ফলে 1,550 কোটি টাকা এ মওকুফের আওতাভুক্ত হবে। এতে প্রায় 12 লাখ কৃষক লাভবান হবেন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। পরে বিকেলে সংবাদ সম্মেলন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, ক্যাবিনেট বৈঠকের প্রথম দিনেই নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফের নির্দেশ দেন সরকার প্রধান। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সঠিক সময়ে অফিসে উপস্থিত না হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এই ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক তারা উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ ঋণের হার দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। দ্রুত সময়ের মধ্যে কৃষকদের হাতে কৃষক কার্ড দেয়া হবে। তবে প্রাথমিক পর্যায়ে কিছু উপজেলায় পরীক্ষামূলকভাবে কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বিকেলে রাজধানীর ফার্মগেটে 44তম BCS ক্যাডারের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় নবীন কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। আগামী সপ্তাহের মধ্যে ফার্মার্স কার্ড নিয়ে আমরা কাজ করছি। আমি শুধু এইটুকু বলতে পারবো, ফার্মার্স কার্ড ফর ফার্মার লিমিটেড কিছু জায়গায় আমরা ওপেন করবো, হয়তো 5টা 7টা 10টা উপজেলা, তারপরে হয়তো 100 উপজেলা। মানে আমাদের নির্বাচনী কমিটমেন্ট, কিন্তু জাস্ট কার্ড দিয়ে নির্বাচনী কমিটমেন্ট থামতে চাই না। সত্যিকার অর্থে এই কাজ যেন যুগ যুগান্তর ধরে ফার্মার্স বেনিফিটেড। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলে আরও 10,000 পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়া পুলিশের নতুন করে 180 জন সার্জেন্ট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এগুলো পুলিশের শূন্য পদ, পরীক্ষার মাধ্যমে দ্রুত নিয়োগ দেওয়া হবে। 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যত পরীক্ষার মধ্য দিয়ে আর কি। অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ন্ত্রণ সহ বন্ধ কলকারখানা চালু করতে নীতি সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। সামষ্টিক অর্থনীতির ইতিবাচক ধারা অব্যাহত রেখে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবেন বলে জানান তিনি। প্রথম কর্মদিবসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বৈঠকে নতুন গভর্নর আরও বলেন, আর্থিক খাতে চলমান সংস্কার কাজ অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। নিয়োগ পাওয়ার পরদিনেই বাংলাদেশ ব্যাংকে আসেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে ব্রিফিংয়ে বৈঠকের বিষয়ে তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। জানান, নতুন গভর্নর গণমাধ্যমে কথা কম বলে কাজের মাধ্যমে এগিয়ে নিতে চান অর্থনীতিকে। এই ইকোনমিটাকে স্টেবল রেখে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেশন করা যায় এবং এমপ্লয়মেন্ট জেনারেশন বৃদ্ধি করতে হলে বেশ কিছু প্যারামিটারকে অ্যাড্রেস করতে হবে। সেখানে হাই ইন্টারেস্ট রেট একটা ইস্যু, তার পাশাপাশি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা,
কর্মসংস্থান বাড়াতে বন্ধ কলকারখানা চালু করতে নতুন গভর্নর নীতি সহায়তার তাগিদ দেন বলে জানান মুখপাত্র। বৈষম্যমূলক কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না জানিয়ে সকল রেগুলেটরি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে বাংলাদেশ ব্যাংক কাজ করবে। পাশাপাশি চলমান সংস্কার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বেশ কিছু কলকারখানা আমরা গত 1.5 বছরে বন্ধ হতে দেখেছি। পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। যে সকল সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, বিগত গভর্নর স্যারের সময়, ওগুলো কন্টিনিউ হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে শৃঙ্খলা ধরে রাখতে নতুন গভর্নর কঠোর থাকবেন বলেও জানান মুখপাত্র। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ। তিনি বলেন, শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য। 24-এর অভ্যুত্থানে সাধারণ মানুষ প্রাণ দিলেও এর সুবিধা ভোগ করছে রাজনৈতিক দলগুলো। সরকার ঋণ খেলাপিদের পুনর্বাসন করছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রাতে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচিগুলো তুলে ধরেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে স্লোগানে আগামী 28 ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠান করবে এনসিপি। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতা, ফ্যাসিবাদ বিরোধী গণমাধ্যম কর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এদিন গত 1 বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আসনসহ 3টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এই আবেদনের পর ঢাকা 6, 7 ও গাইবান্ধা 4 এই 3 আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য গত 19 ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। একই দিন এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চে এই আবেদনগুলোর উপর নিয়মিত শুনানি অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশের 13 দিন পর গণভোটের ফলাফল সংশোধন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সংশোধিত গেজেট প্রকাশ করেছে। তাতে আগে প্রকাশিত ফলাফলের চেয়ে মোট প্রদত্ত ভোট 10,73,616 কম। সংশোধিত ফলাফলে হ্যাঁ ও না ভোটের সংখ্যা কমেছে, বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা। সংশোধিত গেজেটে দেখা যায় হ্যাঁ ভোটের সংখ্যা কমে হয়েছে 4,72,25,980। না ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 2,19,60,231। ফলে মোট প্রদত্ত ভোট কমে হয়েছে 7,66,21,407। বাতিল ভোটের সংখ্যা বেড়ে হয়েছে 74,35,196। বাতিল ভোট বাদ দিলে বৈধ ভোট দাঁড়িয়েছে 6,91,86,211। কক্সবাজারের কলাতলিতে গ্যাস পাম্পে বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়েছেন অন্তত 16 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। 7 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্ফোরণের আগে কয়েক ঘন্টা লিকেজের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনীর প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি।
কক্সবাজারের কলাতলিতে মঙ্গলবার উদ্বোধন করা হয় এন আলম ফিলিং স্টেশন নামে এই গ্যাস পাম্পটি। একদিন পরই বুধবার সন্ধ্যা 7টার দিকে শুরু হয় গ্যাস লিকেজ। রাত 10:20 দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এর পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বসতবাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে আশ্রয় নেন আশপাশের মানুষ। 20% ইনজুরি আছে, এখন আমরা ব্লাড টেস্ট করব, এরপর ডক্টর দেখাবো, দেন কি হয় সেটা বলতে পারবো না এখন। লাস্ট আমরা চলে আসতেছি বাসার মধ্যে, সাইডে আবার বিস্ফোরণ হয়েছে, মোটা অঙ্কের বিস্ফোরণ হয়েছিল, একদম বিস্ফোরণ হয়েছে অনেক দূরে, কিন্তু রোডের উপরে চলে আসছে বিস্ফোরণটা, কেউ আনতে পারে নাই। প্রায় 1 ঘন্টা পর আবার বিকট আকারে বিস্ফোরণ হয়ে আমার সব ঘর পুড়ে গেছে। তা আমার সব সম্পদ চলে গেল, যে আমার ছেলে মেয়ে পরিবার যে বেঁচে আছে, এটা আল্লাহর কাছে সবচেয়ে কি করি। একটা বিকট শব্দের সাথে সাথে পুরো এলাকায় আগুন ধরে গেছে। পিছনে কয়েকটা ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, পাশে একটা গ্যারেজ আছে, এই গ্যারেজের মধ্যে 20-25টা ওই জিপ ছাদের গাড়ি করে পুরো ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে গ্যাস আনলোড করার সময় লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার পরে এটা আমাদের থেকে নির্বাপন, আমাদের 2টা ইউনিট এসে এটা নির্বাপন করেছে, কিন্তু গ্যাস রিলিজ হওয়ার কারণে এটা আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান এ কর্মকর্তা। যেরকম দুর্ঘটনা ঘটেছে তাতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল, সময়োচিত পদক্ষেপ গ্রহণের কারণে সেটি হয়নি। এদিকে এই ঘটনায় জনবহুল এলাকায় গ্যাস পাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন। আবরার মাহি, RTV। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় 15 বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে 6 বখাটে তরুণের বিরুদ্ধে। সকালে সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের দড়িকান্দি এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, 15 দিন আগে স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নুরা ও তার 5 সহযোগী অপহরণ করে ধর্ষণ করে মেয়েটিকে। এ ঘটনায় মহিষাসুরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আহমদুল্লার কাছে বিচার চাইলে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় ভিকটিম পরিবারটিকে। বিচার চাওয়ায় ক্ষুব্ধ হন নুরা সহ ওই তরুণেরা। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। আর খালা গোবাই দিয়ে গে 10টা বাজে ওর খালা গোবাই তার লয়ে যান ধরছে বরিতলা চোর দিয়া। এই মোড়টার মধ্যে 6 জন মানুষের আটক করিয়া তার নিয়ে তার আমার জিয়ারে লয়ে গেছে, 2 জনে লয়ে গেছে এমনে, 3 জন গেছে গিয়ে এমনে, 1 জন গেছে গিয়ে এমনে। আমরা অভিযোগ মেম্বারের কাছে মেম্বারের ভূতের কাছে জানাইছি। এলাকা সাইডে দিয়ে তোমরা অন্য এলাকা যাও, এটা দেশে যাও, আমরা কইছি আমরা একটা টাকা চলে যাবো। পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা পুলিশ, সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। মোহাম্মদপুরের আলোচিত রেড স্পটগুলোতে এই অভিযান চালানো হয়। বিশেষ করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও অপরাধীদের ধরতে সোয়াট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে চিরুনি অভিযান চালানো হয়। অভিযানের মূল উদ্দেশ্য এলাকাবাসীর নিরাপত্তা জোরদার, পবিত্র রমজান ও আগামী ঈদ উল ফিতর উপলক্ষে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, জানিয়েছে পুলিশ। অভিযানে প্রায় 20 থেকে 25 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। পরিবহন খাতে মালিক শ্রমিকরা সমঝোতার ভিত্তিতে টাকা তুলছে, এটি চাঁদা নয়, আগে দেওয়া এমন বক্তব্যে অটল থেকে নৌ পরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, তিনি বোঝাতে চেয়েছেন চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে। সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন। মন্ত্রী বলেন, গতবারের ঈদ যাত্রা স্বস্তি ছিল, তার চেয়ে বেশি ভালো করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে সকল গার্মেন্টসের জরুরি অর্ডার নেই, সেই সকল গার্মেন্টস কর্মীদের ছুটি দেওয়ার জন্য মালিকপক্ষকে বলা হয়েছে। কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি বলছি ট্রাক মালিক সমিতি তাদের কল্যাণে যে টাকাটা নেয় তাদের মধ্যে মিটিং করে নির্ধারণ করে সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে নেবে সেটা তো অবৈধ। সেটা আপনারা মনোযোগী যদি করতে চান, আমরা তৎপর আছি। স্পেসিফিকভাবে বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন নেওয়া হবে।
ঢাকার পুলিশ কমিশনার হিসেবে নতুন কোনো কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত ওই দায়িত্ব সামলাবেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সরওয়ার সুপার নিউ মারারি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত। পুলিশ কমিশনারের পদ থেকে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর ইস্তফা দেওয়ার পরদিন অ্যাডমিনের দায়িত্ব সামলানো সরওয়ারকে নতুন দায়িত্ব দিল পুলিশ সদর দপ্তর। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের রদ বদলের মধ্যে বুধবার পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে সরে যান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম সহ এলাকার সব স্তরের মানুষ জানাজায় অংশ নেন। এ সময় মরহুমার স্বামী নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত বুধবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কানিজ ফাতেমা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।